হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আর আজ আমরা নিয়ে চলে এসেছি টার্গেট আরআরবি গ্রুপ ডির পার্ট 18 নিয়ে। তো এই পার্টে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্সের উপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলো আমরা ডিটেলস আলোচনা করবো। আর তার সাথে সাথে দেখে নেব ফিজিক্সের উপর থেকে কিছু ম্যাথ প্রবলেম। তো বন্ধুরা, এর আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আর কোনো টাইম ওয়েস্ট করছে না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওর আপডেট আরও পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, কোন দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যার শিকার ব্যক্তিরা বাইফোকাল লেন্স ব্যবহার করে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 4 নম্বর অপশন, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া। তো প্রেস বায়োপিয়া অর্থাৎ যাদের বায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া এই দুটোই আছে তাদেরকে বলা হয় প্রেস বায়োপিয়া। তো এই প্রেস বায়োপিয়া প্রতিরোধ করতে কিন্তু বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। এই বাইফোকাল লেন্সের উপরের অংশে থাকে অবতল লেন্স, যেটা মায়োপিয়াকে প্রতিরোধ করতে সাহায্য করে, আর নিচের অংশে থাকে উত্তল লেন্স, যেটা হাইপারমেট্রোপিয়াকে প্রতিরোধ করতে সাহায্য করে। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোট 3টে কোশ্চেন। একটা প্রেস বায়োপিয়া, যেটা বাইফোকাল লেন্স প্রতিরোধ করতে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়, মায়োপিয়া প্রতিরোধ করতে অবতল লেন্স ব্যবহার করা হয়, হাইপারমেট্রোপিয়া প্রতিরোধ করতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, বাইফোকাল লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া উভয়ের ক্ষেত্রেই। তো এখানে সঠিক অ্যান্সার 4 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন কি বলছে, কত কম্পাঙ্কের শব্দ মানুষের শ্রবণযোগ্য নয়? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 4 নম্বর অপশন, 22,000 হার্টজ। শ্রবণযোগ্য অর্থাৎ শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এর মধ্যে যদি কোনো শব্দের কম্পাঙ্ক থাকে সেটা কিন্তু মানুষ শুনতে পায়। 20 হার্টজের কম হলে বা 20,000 হার্টজের বেশি হলে সেই শব্দকে কিন্তু মানুষ শুনতে পায় না। তো এক্ষেত্রে আর দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি। ইনফ্রাসোনিক অর্থাৎ সাবসোনিক ওয়েভ, 20 হার্টজ কম্পাঙ্কের কম শব্দ তরঙ্গ যেটাকে বলা হচ্ছে ইনফ্রাসোনিক বা সাবসোনিক ওয়েভ। এর উদাহরণগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? হাতি, ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ, তুষারপাত, জলপ্রপাত, উল্কা, লি তরঙ্গ, মহাসাগরের তরঙ্গ দ্বারা উৎপন্ন শব্দ কিন্তু এই ইনফ্রাসোনিক বা সাবসোনিক ওয়েভের উদাহরণ বা শব্দের তরঙ্গের উদাহরণ। আরেকটি আছে আল্ট্রাসোনিক ওয়েভ বা শব্দ তরঙ্গ, যে তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্টজ এর বেশি, সেটাকে কিন্তু বলা হয় আল্ট্রাসোনিক ওয়েভ বা শব্দ তরঙ্গ। এর উদাহরণ কি? কুকুরের হুইসেল, ডলফিন, বাদুড়, চামচিকে, ইঁদুর ইত্যাদি দ্বারা সৃষ্ট যে সমস্ত শব্দ, সেগুলোই কিন্তু এই শব্দতর বা আল্ট্রাসোনিক ওয়েভ এর উদাহরণ, যেটা 20 হার্টজ এর বেশি। আর ইনফ্রাসোনিক বা সাবসোনিক যেটা 20 হার্টজের কম। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, কত কম্পাঙ্কের শব্দ মানুষের শ্রবণযোগ্য নয়? সঠিক অ্যান্সার 4 নম্বর অপশান, 20 হার্টজের কম বা 20,000 হার্টজ এই কম্পাঙ্কের বেশি শব্দ কিন্তু মানুষের শ্রবণযোগ্য নয়। তো এখানে সঠিক অ্যান্সার 4 নম্বর অপশন, 22,000 হার্টজ এর কম্পাঙ্ক কিন্তু মানুষ শুনতে পায় না। পরবর্তী কোশ্চেন কি বলছে, ধাতুগুলির রোধাঙ্কের সঠিক ক্রম চয়ন করুন। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন, Hg নিকেল, Hg গ্রেটার দ্যান নিকেল, গ্রেটার দ্যান টাংস্টেন, গ্রেটার দ্যান রূপা। তো এখানে Hg অর্থাৎ পারদ, এর রোধাঙ্ক কত? 9.8 × 10⁻⁻7। নিকেল অর্থাৎ Ni, এর রোধাঙ্ক কত? 6.99 × 10⁻⁸। W অর্থাৎ টাংস্টেন, এর রোধাঙ্ক কত? 5.60 × 10⁻⁸। আর Ag অর্থাৎ রূপা, এর রোধাঙ্ক কত?
1.59 ইন্টু 10⁻⁻8। আর যে ধাতুর রোধাঙ্ক যত কম তার তড়িৎ প্রবাহিতা কিন্তু সবচেয়ে বেশি হয়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তড়িৎ প্রবাহিতা কার সবচেয়ে বেশি? রূপার, অর্থাৎ এজি। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 2 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন কি বলছে? গ্রীষ্মকালে দুধ তাড়াতাড়ি দইয়ে পরিণত হয় কারণ? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্থাৎ গ্রীষ্মকালে ব্যাকটেরিয়া কিন্তু তাড়াতাড়ি সংখ্যায় বাড়ে, তাই গ্রীষ্মকালে দুধের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া, সেটা সংখ্যায় তাড়াতাড়ি বৃদ্ধি পায়, খুব দ্রুত বৃদ্ধি পায়। তো এই কারণে দুধকে কিন্তু সহজে দইয়ে পরিণত করতে পারে এই ল্যাক্টোব্যাসিলাস। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 1 নম্বর অপশন, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়। পরবর্তী কোশ্চেন কি বলছে? সোডিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পৃথক করতে হলে নিম্নলিখিত কোন পদ্ধতিটি ব্যবহার করবেন? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 2 নম্বর অপশন, ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কাকে বলে? ঊর্ধ্বপাতন হচ্ছে কোনো মধ্যবর্তী তরল অবস্থা ছাড়া কোনো কঠিন পদার্থের গ্যাসীয় পদার্থের রূপান্তর, সেটাই হচ্ছে ঊর্ধ্বপাতন। যেমন তুষার, বরফ, এটা জলে পরিণত না হয়ে সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয় এই ঊর্ধ্বপাতন পদ্ধতির সাহায্যে। আর এই ঊর্ধ্বপাতনের বিপরীত হলো নিক্ষেপণ, যেখানে জলীয় বাষ্পগুলি সরাসরি বরফে রূপান্তরিত হয়, যেমন তুষারকণা, হিম ইত্যাদি। তো এখানে সঠিক অ্যান্সার কি? সোডিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পৃথক করতে হলে কোন পদ্ধতি ব্যবহার করতে হবে? ঊর্ধ্বপাতন, 2 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন কি বলছে? নিচের কোন উদ্ভিদ অত্যন্ত লবণাক্ত পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে হ্যালোফাইটস, 2 নম্বর অপশন। 1 নম্বর যে অপশন এপিফাইটস, এই উদ্ভিদগুলো কিন্তু সারা জীবন অন্য উদ্ভিদের উপর ভর করে বেড়ে ওঠে। 3 নম্বর অপশন যে জেরোফাইটস, এই উদ্ভিদগুলো স্বল্প জল নিয়ে পরিবেশের মধ্যে টিকে থাকার উপযোজন ক্ষমতা কিন্তু এই জেরোফাইটস এই উদ্ভিদগুলোর আছে, যেমন ক্যাকটাস, আনারস ইত্যাদি। হাইড্রোফাইটস, এই উদ্ভিদগুলো সম্পূর্ণ বা আংশিকভাবে স্বাদু জলের মধ্যে কিন্তু ডুবে থাকতে পারে এই হাইড্রোফাইটস। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অত্যন্ত লবণাক্ত পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে, 2 নম্বর অপশন, হ্যালোফাইটস। পরবর্তী কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোনটি ভিটামিন সি হিসেবে পরিচিত? তো এখানে সঠিক অ্যান্সার হবে 4 নম্বর অপশন, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি, যার রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এর উৎস কি? টক জাতীয় ফল যেমন কমলা লেবু, পাতি লেবু, আমলকি, টমেটো, আনারস, আপেল, আম, এছাড়া পেঁপে, অঙ্কুরিত ছোলা, পালং শাক, তাছাড়া দুধ, মাংস, মাছ ইত্যাদিতে কিন্তু সামান্য পরিমাণেও এই ভিটামিন সি থাকে। আর এটা কিন্তু জলে দ্রবণীয় একটা ভিটামিন সি, যেটা রান্না করলে নষ্ট হয়ে যায়। আর এর অভাবে কিন্তু স্কারভি হয়। এই স্কারভি প্রতিরোধ করে বলে কিন্তু এটাকে অ্যান্টি স্করবিউটিক অ্যাসিড বলে, ভিটামিন বলে। এই স্কারভির সাথে সাথে রক্তাল্পতাও কিন্তু দেখা যায় এই ভিটামিন সি এর অভাবে। তো এখানে সঠিক অ্যান্সার কি হচ্ছে? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, 4 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন কি বলছে? কখনো কখনো শারীরিক কাজ করার পর আমাদের শরীরের পেশিগুলিতে টান ধরে, এর কারণ কি? সঠিক অ্যান্সার 3 নম্বর অপশন, পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তো এই পেশিগুলিতে টান পড়ে, এটা কিন্তু অবাত শ্বসন ঘটলেই কিন্তু এই ঘটনাটি ঘটে। তাছাড়া অতিরিক্ত পরিশ্রমের সময় পেশি কোষে অক্সিজেনের অভাবে সন্ধান প্রক্রিয়ায় যদি এই পাইরুভেট CO2 শক্তি অর্থাৎ এনার্জি এবং H2 এর পরিবর্তে যদি ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়, সেক্ষেত্রে কিন্তু এই পেশিগুলিতে টান পড়ে অর্থাৎ পেশির ক্লান্তি ঘটে। আর কিছুক্ষণ যদি বিশ্রাম নেওয়া হয় বা পেশিগুলিকে যদি মালিশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই পেশি থেকে ল্যাকটিক অ্যাসিডগুলো দূরীভূত হয়ে যায়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 3 নম্বর অপশন, পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়, ফলে পেশিগুলিতে টান পড়ে। তো সঠিক অ্যান্সার 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন কি বলছে?
হুইটাকার শ্রেণীবিন্যাস অনুসারে নিচের কোনটি 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 1 নম্বর অপশন ব্যাকটেরিয়া। হুইটাকারের 5টি রাজ্যের যে শ্রেণীবিন্যাস সেগুলো কি কি? সেগুলি হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি আর অ্যানিমালিয়া। তো এখানে সবগুলোর বৈশিষ্ট্য নিয়ে আর আলোচনা করছি না, শুধুমাত্র উদাহরণগুলো বলে দিচ্ছি। যেমন মনেরা, এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়াম ইত্যাদি। প্রোটিস্টার উদাহরণ কি? ডায়াটম, প্রোটোজোয়া ইত্যাদি। ছত্রাক, এর উদাহরণ ছত্রাক বা ফাঙ্গি, ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর, অ্যাগারিকাস ইত্যাদি। প্ল্যান্টি, এর উদাহরণ সবুজ শ্যাওলা, ব্রায়োফাইট, টেরিডোফাইট, গুপ্তবীজি আর ব্যক্তবীজি। অ্যানিমালিয়া, এর উদাহরণ পরিফেরা, নিডেরিয়া, মোলাস্কা, সরীসৃপ এবং স্তন্যপায়ী। তো যে 5টি রাজ্য কি কি ছিল? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি আর অ্যানিমালিয়া, যার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া পড়ে না। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন কি বলছে? অ্যাসিড বৃষ্টি বায়ুতে এক্স এবং ওয়াই এর অক্সাইডের উপস্থিতির কারণে ঘটে। এক্স এবং ওয়াই যথাক্রমে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 1 নম্বর অপশন, নাইট্রোজেন এবং সালফার। তো অ্যাসিড বৃষ্টি সম্পর্কে কিছু তথ্য দেখে নেব। কি? সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3 এবং হাইড্রোজেন ক্লোরাইড HCl। এইগুলি এইগুলো শিশির, তুষার এবং বৃষ্টির জলের সাথে মিশ্রিত হয়ে কিন্তু পৃথিবীর বুকে ঝরে পড়ে। এই যে ঘটনা, এটাকেই বলা হয় অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর পরিমাণ হচ্ছে 5.0 থেকে 6.5 বা তার কম পিএইচ এর মান। আর এখানে অ্যাসিড বৃষ্টিটি প্রধান যে কারণ সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2 এর প্রভাবে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে অ্যাসিড বৃষ্টি হয়। তো অ্যাসিড বৃষ্টির প্রভাবে ক্ষতিকর প্রভাব কি কি? এটা মাটিকে খুব দূষিত করে, ফলে মাটির উর্বরতা কমে যায়। বৃষ্টির জল পুকুরের জলাশয়ে মেশে, ফলে সেখানে মাছের ডিম পাড়ার ক্ষমতা হারায়, পোকামাকড়, শৈবাল মারা যায়। তাছাড়া মার্বেল, পাথর, অট্টালিকা, প্রাসাদ ইত্যাদি কিন্তু বিশেষ ক্ষতি করে এই অ্যাসিড বৃষ্টি। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? নাইট্রোজেন এবং সালফার। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। কি বলছে পরের কোশ্চেন? এখান থেকে কিন্তু আমাদের ম্যাথ প্রবলেম শুরু। কি বলছে? ফার্স্ট ম্যাথ কোশ্চেন। এক খেলোয়াড় একটি বৃত্তাকার পথে দৌড়াচ্ছে। সে 50 সেকেন্ডের মধ্যে 800 মিটার দৌড়ানোর পর তার প্রারম্ভিক অবস্থানে ফিরে আসে। তার গড় দ্রুতি ও বেগ কত? তো গড় দ্রুতি ইকুয়াল টু আমরা কি জানি? মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য বাই মোট সময়। তো কত মিটার দৌড়াচ্ছে? 800 মিটার। আর সময় কত লাগছে? 50 সেকেন্ড। তো 800 ভাগ 50 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব গড় দ্রুতি এর মান। ক্যালকুলেশন করলে কত হয়? 16 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমরা বার করব গড় বেগ। গড় বেগ ইকুয়াল টু মোট সরণ বাই মোট সময়। মোট সরণ আমরা কি জানি? এখানে খেলোয়াড় মনে করুন এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথ বরাবর আবার এ বিন্দুতে এসেই উপস্থিত হলো। তো এখানে সে ABC এই পথ বরাবর দৌড়াচ্ছে। তো ABC এই পথকে বলা হচ্ছে মোট দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। আর এ প্রারম্ভিক বিন্দু আর চূড়ান্ত বিন্দু অর্থাৎ অন্তিম বিন্দুর মধ্যে যে ক্ষুদ্রতম দূরত্ব সেটাকেই বলা হয় কিন্তু সরণ। এখানে কিন্তু খেলোয়াড় যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতেই ফিরে এসেছে, তাহলে এখানে এই ক্ষুদ্রতম দূরত্ব কি হবে? প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে 0 হয়ে যাবে। আর গড় বেগ ইকুয়াল টু আমরা কি জানি? মোট সরণ বাই মোট সময়। তাহলে এখানে সরণের মান কত পাচ্ছি আমরা? 0। আর সময় কত? 50 সেকেন্ড। মানে 0/50 এর ক্যালকুলেশন করলে কিন্তু 0 মিটার পার সেকেন্ড হয়। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 1 নম্বর অপশন, 16 মিটার পার সেকেন্ড আর 0 মিটার পার সেকেন্ড। পরবর্তী কোশ্চেন
কি বলছে, অভিন্ন ত্বরণ বিশিষ্ট গতিতে একটি বস্তুর বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। এটি 500 মিটার দূরত্ব অতিক্রম করে। 10 সেকেন্ড পর বস্তুটির বেগ হলো, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা কি জানি, গতির প্রথম সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখান থেকে কিন্তু আমাদের ভি এর মানটা নির্ণয় করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তার আগে কিন্তু আমরা এ অর্থাৎ ত্বরণের মান জানি না, সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের কিসের মান দেওয়া আছে, বেগের মান দেওয়া আছে, প্রাথমিক বেগ অর্থাৎ ইউ এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এস এর মান দেওয়া আছে দূরত্ব কত, 500 মিটার। টি এর মান দেওয়া আছে সময় কত, 10 সেকেন্ড। আর বস্তুর বেগ 10 সেকেন্ড পর অর্থাৎ অন্তিম বেগ বা চূড়ান্ত বেগ, সেটা আমাদের নির্ণয় করতে হবে ভি এর মান। কিন্তু ভি এর মান নির্ণয় করতে গেলে আমাদের এ এর মান অর্থাৎ ত্বরণের মান জানতে হবে, সেটা আমরা বার করব সেকেন্ড ল অফ মোশন অর্থাৎ গতির দ্বিতীয় সূত্র থেকে। কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এস এর মান কত, 500, ইউ এর মান কত 10, আর টি এর মান কত 10 প্লাস হাফ ইন্টু এ, টি মানে 10 তার স্কোয়ার। তো 500 ইকুয়াল টু, যদি আমরা এই 100 কমন নিই তাহলে কত থাকে, 1 প্লাস হাফ এ। এই পার্ট থেকে 100 আর এই পার্ট থেকে যদি 100 কমন নিই কত থাকে, 1 প্লাস হাফ এ। 0 0 কাটছে, তাহলে হাফ এ ইকুয়াল টু কত হয়, 5 মাইনাস 1, তার মানে 4। তাহলে এখান থেকে আমরা এ এর মান কত পাই, এ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মান কত পাচ্ছি আমরা, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের মান। এখন আমরা যে সূত্রটা উপরে লিখেছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে এ এর মান বসিয়ে দেবো, টি এর মান বসিয়ে দেবো এবং ইউ এর মান বসিয়ে দিলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। একটু ক্লিয়ার করে নিলাম। ভি ইকুয়াল টু ইউ এর মান কত বলা আছে, 10 মিটার পার সেকেন্ড, প্লাস এ এর মান কত বার করলাম, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু টি এর মান কত বলা আছে 10। তাহলে 10 প্লাস 80 ইকুয়াল টু কত হচ্ছে, 90 মিটার পার সেকেন্ড। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন, 90 মিটার পার সেকেন্ড। পরবর্তী কোশ্চেন কি বলছে, একটি অবতল দর্পণ তার সামনে 5 সেন্টিমিটারের মধ্যে রাখা একটি বস্তু 3 গুণ বিবর্ধিত সৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি করে। বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করুন। তো বিবর্ধন এম ইকুয়াল টু আমরা কি জানি, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু মাইনাস প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, মাইনাস প্রতিবিম্বের দূরত্ব ধরলাম ভি আর বস্তুর দূরত্ব ধরলাম ইউ। ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আর ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। তো এখানে মান বসালে আমরা অ্যান্সার কিন্তু পেয়ে যাব। কিসের অ্যান্সার বার করতে হবে, ভি এর মান কিন্তু আমাদের বার করতে হবে। এখানে এম এর মান বলে দেওয়া আছে কত, 3। 3-এর আগে একটা মাইনাস চিহ্ন, কারণ অবশিষ্ট বলছে, সৎ এবং অবশিষ্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু ঋণাত্মক, বিবর্ধনটা কিন্তু ঋণাত্মক হয়। বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু মাইনাস 5 সেন্টিমিটার। কেন, কারণ বস্তুটা অবতল দর্পণের সামনে অবস্থিত, যদি সামনে অবস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ঋণাত্মক ধরি। এখানে একটু বলে দিই, দর্পণের বাম দিকে ঋণাত্মক ধরা হয়, নিম্ন অংশে ঋণাত্মক ধরা হয় এবং সামনে রাখলে বস্তু মানটা কিন্তু ঋণাত্মক ধরা হয়। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই সমীকরণে। এম এর মান কত, -3 ইকুয়াল টু মাইনাস ভি বাই -5। তো এখান থেকে ভি এর মান কত পাচ্ছি, এই মাইনাস মাইনাস প্লাস থাকছে একটা মাইনাস, মানে -15। ভি এর মান তাহলে কত আসছে, -15। মাইনাস চিহ্নের অর্থ বস্তুটা কিন্তু বস্তুর যে প্রতিবিম্ব সেটা কিন্তু
দর্পণের সামনে অবস্থিত। উৎপন্ন হয়েছে প্রতিবিম্বটি কোথায়? দর্পণের সামনে। আর কত সেন্টিমিটার দূরত্বে? 15 সেন্টিমিটার দূরত্বে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন। দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরত্বে কিন্তু বস্তু থেকে প্রতিবিম্বর দূরত্ব, সেটা 1 নম্বর অপশন। দর্পণের সামনে 15 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন কি বলছে? বাতাসে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচে আলোর গতিবেগ কত হবে? প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে 1.5। তো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু আমরা কি জানি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। প্রতিসরাঙ্ক n ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ c বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ v। n এর মান বলে দেওয়া আছে 1.5, c এর মান বলে দেওয়া আছে 3 × 10⁸। তাহলে v এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। 1.5 × 3 × 10⁸ বাই v। 5 দিয়ে কাটলে 2, তাহলে এখানে v ইকুয়াল টু কত পাচ্ছি? 2 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো বন্ধুরা, এই ছিল আজকের লাস্ট কোশ্চেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার। আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, ঠিক সময়ে আপডেট পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।